স্বাগত আজকে জেডএসআরএম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ধরনের সংবাদ জানাতে প্রতিদিন ঠিক এই সময়ে নিউজ 24 এর পর্দায় আপনাদের সঙ্গে হাজির হয়ে যাই আমি নাফিসা হক। আর যেমনটি বলছিলাম, প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত জানবো, এবং সেই সঙ্গে সেই জেলা থেকে যুক্ত হবেন আমাদের প্রতিনিধি। তিনি জানাবেন সেই জেলার প্রার্থী এবং ভোটারদের আশা প্রত্যাশা সবকিছুর কথা। তো আজকের এই পর্বে আমরা যাব খুলনায়। খুলনা থেকে আমাদের সঙ্গে সহকর্মী মাকসুদুর রহমান যুক্ত হবে। আমরা একটু পরিচিত হয়ে নিব মাকসুদের সঙ্গে। মাকসুদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আমরা শীঘ্রই আপনার সঙ্গে যুক্ত হব। আমি দেখতে পাচ্ছি উৎসুক জনতা রয়েছে, আপনার দুই পাশে প্রার্থী রয়েছে। আপনি থাকুন আমাদের সঙ্গে। দর্শক, খুলনা খুব সম্ভাবনাময় একটি জেলা, এবং খুলনা নিয়ে যদি বলতে হয়, খুলনা সম্পর্কে জানে না বা খুলনার পরবর্তী ভবিষ্যৎ নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে আছেন এরকম মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না। বৃহৎ শহরের মধ্যে খুলনা অন্যতম। এ নিয়ে আমাদের সহকর্মী মাকসুদ রহমান ভোটের হাওয়া কেমন চলছে তা নিয়ে খুব চমৎকার একটি প্রতিবেদন পাঠিয়েছে। আমরা একটি প্রতিবেদনটি দেখে নেব। খুলনার শহরতলির পটিয়াঘাটা ও সুন্দরবন ঘেঁষা প্রত্যন্ত দাকপ উপজেলা নিয়ে গঠিত খুলনা 1 আসন, যেটি জাতীয় সংসদের 98 নং আসন। আয়তন 520.89 বর্গ কিলোমিটার। ভোটার 3,03,542 জন। এর মধ্যে পুরুষ 1,50,342 জন আর নারী ভোটার 1,53,197 জন। এখানে 38 থেকে 39% ভোটার সনাতন সম্প্রদায়ের। ভোটের মাঠে তারাই বড় ফ্যাক্টর। স্বাধীনতার পর বিভিন্ন রাজনৈতিক দল সরকার গঠন করলেও দুর্যোগপূর্ণ খুলনা 1 আসন রয়ে গেছে অবহেলিত। উন্নয়নের ছোঁয়া লাগেনি কৃষি ও মৎস্য নির্ভর অর্থনীতিতে। ফলে অনুন্নত যোগাযোগ, নদী ভাঙন, লবণাক্ততা, কর্মসংস্থানের অভাব, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা, সুপেয় পানির সংকট, এমন সব নানা ইস্যুতে বদলেছে ভোটের সমীকরণ। হিন্দু অধ্যুষিত আসনে বরাবরই একচেটিয়া দাপট ছিল আওয়ামী লীগের। তবে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর পরবর্তিত প্রেক্ষাপটকে কাজে লাগাতে চায় সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচিত হলে শিল্পায়ন, কর্মসংস্থান, পর্যটন, সুপেয় পানি, টেকসই বেড়িবাঁধ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেয়ার কথা বলছেন বিএনপি প্রার্থীরা। তাদেরকে স্বাস্থ্য সেবা পেতে যাতে তাদের কোনো সমস্যা না হয়, খুলনায় যে কোনো সময় দৌড়াইতে না হয়, ঢাকায় যে কোনো সময় দৌড়াইতে না হয়, যারা দাকো বটিয়াঘাটায় বসেই সুন্দর সেবাটি, স্বাস্থ্য সেবাটি তারা পায়, আমি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছি। আমার যে এজেন্ডা থাকবে, সবচেয়ে বড় যেটা আমি বিশ্বাস করি, যে এই অঞ্চলগুলোতে রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন এবং রাজনৈতিক যে অনাচার, এইগুলোকে যদি দল আমাকে সুযোগ দেয়, আমি চিরতরে নির্মূল করবো বলে আমি বিশ্বাস করি। এই অঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক বিরোধী এবং জননিরাপত্তা বিষয়ক কমিটি করে আমি এখানে একটি বসবাসযোগ্য অঞ্চল হিসেবে আমি প্রথমে প্রতিষ্ঠিত করতে চাই। এদিকে ভোটের মাঠে প্রচারণায় আগেভাগেই তৎপর রয়েছে জামায়াত। ভোটের লড়াইয়ে আসতে পারেন এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও। সুপেয় পানির খুবই সমস্যা এবং বেড়িবাঁধের সমস্যাটা খুবই জটিল। আমি নির্বাচিত হতে পারলে এলাকার জনগণকে আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ এগুলো আমি সর্বপ্রথম লক্ষ্য করব। বেকারত্ব দূর করার জন্য কাজ করব, মাদক নির্মূল করার জন্য কাজ করব। তবে পিছিয়ে পড়া অবহেলিত এই জনপদে এবার শুধু প্রতিশ্রুতি নয়, কথার বাস্তবায়ন চান ভোটাররা। জলের সমস্যা খুব, এখানে মিষ্টি জল মোটে নেই, একটা মাত্র কল। পানি আনতে আমাকে 2 কিলোমিটার যাই, মানে যদি আজান দেওয়ার সময় উঠে যায় তা আস্তে আস্তে মিলাখানি উঠে যায়। নতুন বাংলাদেশে আগামী নির্বাচনে যোগ্য ব্যক্তি জনপ্রতিনিধি হবেন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, খুলনা নিয়ে আমরা চমৎকার একটি প্রতিবেদন দেখছিলাম, যেখানে উঠে এসেছে খুলনার বেশ কিছু ভোটের ফ্যাক্টর হতে পারে যা যা সেই বিষয়গুলো, যেমন সুপেয় পানির ব্যবস্থা, কর্মসংস্থান, কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তি, সুন্দরবন কেন্দ্রিক পর্যটন ব্যবস্থা এবং এই বিষয়ে আরও অনেক কিছু। সেই সাথে উঠে এসেছে সেখানকার যারা ভোটাররা রয়েছেন তাদের আসলে প্রত্যাশা কি রয়েছে, তারা কি চাচ্ছেন প্রার্থীদের কাছে, যাবতীয় সবকিছু। তবে এগুলো আমরা আরও সরাসরি প্রার্থীদের কাছ থেকে জানতে চাই। আমরা শুরুতেই পরিচয় করিয়ে দিয়েছিলেন আমাদের সহকর্মী মাকসুদ রহমানের সাথে। যুক্ত হব মাকসুদের সাথে। মাকসুদ,
আমরা কিছুক্ষণ আগে আপনারই পাঠানো একটি প্রতিবেদন দেখছিলাম, যেখানে খুলনার বিভিন্ন বিষয় আপনি তুলে ধরেছেন ভোটাররা কি চেয়েছে বা চায়নি, তাদের প্রত্যাশা, তাদের যাবতীয় সবকিছু। দেখতে পাচ্ছি আপনার দুপাশে দুজন প্রার্থী রয়েছে। ভোটের এই পরিবেশে তারা আসলে কি করতে চাচ্ছেন খুলনাবাসীর জন্য, সেটি আমি চাই যে আপনি তাদের কাছ থেকে এই উত্তরটি জনগণকে এনে দেন। জি ধন্যবাদ নাফিসা। আপনি দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারাই নয়, এখানে উৎসুক ভোটাররা কিন্তু এসেছেন, প্রত্যেকেই কিন্তু আগ্রহ নিয়ে এসেছেন। ইতিমধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে তফসিল কিন্তু ঘোষণা হয়নি, কিন্তু মাঠে মাঠে কিন্তু যারা কিনা এখানকার মাটি মানুষের সাথে মিশে থাকেন, সেই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তারা আশ্বাস দিচ্ছেন বিভিন্ন উন্নয়নের। আমরা যদি এই মুহূর্তে জামায়াতের বটিকাটা উপজেলা আমির শেখ মোহাম্মদ ইউসুফের সাথে কথা বলতে চাই, উনি প্রায় ৩৫ বছর ধরে শিক্ষকতা পেশায় আছেন, বর্তমানে রঞ্জিতের হুলা দাখিল মাদ্রাসা সুপার পদে আছেন। 1996 সালে একবার এই আসনে তিনি প্রার্থী হয়েছিলেন। জানতে চাই যে আপনি নির্বাচিত হলে এই এলাকার উন্নয়নে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী আমাকে এখান থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, এই জনপদের মানুষ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমি এই খুলনা 1 আসনকে উন্নয়নের একটা রোল মডেল করতে চাই। যেমন খুলনা থেকে আপনার কালাবগি পর্যন্ত এই যে বিস্তীর্ণ পথটা আছে, এটা উপর দিয়ে জবজবিয়া নদী এবং আরেকটা নদী আছে, দুটো নদীর উপর দিয়ে ব্রিজ নির্মাণ করে অত্র মানে কি বলা যায় একটা খুব নিম্ন অঞ্চলটাকে আমরা শহরের সঙ্গে শহরটাকে আমরা শহরের কাছে আনতে চাই। নদী ভাঙ্গনটাকে আমরা স্থায়ী প্রযুক্তির মাধ্যমে সেটাকে স্থায়ীকরণ করতে চাই এবং এদেশের ছেলে মেয়েদেরকে বেকারত্ব দূর করতে চাই। এদেশে যে মাদকের ছড়াছড়ি আছে এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই এবং যত পানির অভাব আছে এবং পানির জলবদ্ধতাও আছে, এটাকে আমরা নিরসন করতে চাই। কেমন সাড়া পাচ্ছেন মাঠে মাঠে? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো সাড়া পাচ্ছি। যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী 5 আগস্টের পর থেকে এই জনগণের জন্য যতটুকুনি কাজ করেছে তার জন্য জনগণ আমাদেরকে খুব ভালো সাড়া দিচ্ছে। আপনি শুনছিলেন যে ওরে বলার চেষ্টা করছিলেন যে এখানকার যারা মানুষ আছেন তারা কিন্তু উন্নয়নের স্বার্থে তাকে সমর্থন জানিয়েছেন। আমরা এখন ইসলামী আন্দোলনের খুলনা জেলা শাখা সহসভাপতি মাওলানা আবু ইউসুফের সাথে কথা বলতে চাই। উনি এই আসন থেকে 2008 এবং 2018-তে একবার নির্বাচন করেছিলেন। আপনি মাওলানা আবু সাইদ উনি একজন দক্ষ সংগঠন। আপনি 2008 এবং 2018 সালে নির্বাচন করেছিলেন। নির্বাচিত হলে আপনি কি করবেন, এলাকার উন্নয়নের জন্য কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন বলে? ধন্যবাদ সকলকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু সাইদকে পীর সাহেব চরমোনাই হাত পাকা প্রতীক দিয়ে আমাকে মনোনীত করেছেন এই আসনের জন্য। আমি যদি জনগণের ভোট পেয়ে এই আসনে নির্বাচিত হতে পারি, আমার পদক্ষেপ থাকবে এই আসনে যত মাদকাসক্ত ব্যক্তি আছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে সৎপথে ফিরে আনা, মাদকাসক্তের থেকে বিরত রাখা এবং এর জন্য যা কিছু করণীয় সেগুলো আমি ইনশাল্লাহ করব। কারণ মাদকাসক্তের কারণে এই সমাজটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে এবং যুব সমাজ আস্তে আস্তে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতির দিকে ঝুঁকে পড়তেছে। প্রথম পদক্ষেপ থাকবে মাদকাসক্তদের। এখানে যত বেড়িবাঁধ, আমি দাকবের সন্তান, দাকবের ভিতরে প্রচণ্ডভাবে বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাট বাবদা ভেঙে যাচ্ছে, যেগুলো ভাঙ্গার আগে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না, যে কারণে ভাঙ্গার পরে আবার যাতে বড় বাজেট করা যায় এই জন্য পদক্ষেপ চেষ্টা করা হয়। ইনশাআল্লাহ আমাকে যদি এদেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে, আমি এগুলোকে মজবুত টেকসই ভেড়ি বাঁধের মাধ্যমে যাতে এলাকার ফসল নষ্ট না হয়, বাড়িঘর নষ্ট না হয়, সে পদক্ষেপ গ্রহণ করব। আপনারা প্রচারণা শুরু করেছেন, ভোটাররা কেমন সাড়া দিচ্ছে? আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে অবদান রেখেছে 5 আগস্টের পর থেকে, তাতে দেশের জনগণ অত্যন্ত মুগ্ধ এবং স্বতঃস্ফূর্তভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে সায় দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা তাতে আনন্দিত। এখানে অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা আছে, সেটা নিয়ে কোনো পরিকল্পনা আছে আপনার? অবশ্যই আছে। আমাদের এই এলাকায় দাকবে যে হাসপাতালটা আছে, বিভিন্ন জায়গা থেকে কয়েকটা থানার থেকে এখানে চিকিৎসার জন্য আসে। এখানে আরও প্রত্যেক ইউনিয়নে একটা করে উন্নত ধরনের হাসপাতালের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এটা
আমাদের একান্ত ইচ্ছা। জি নাফিসা, আপনি শুনছিলেন যে এইটা যে শহরতলির বটিয়াঘাটা এবং প্রত্যন্ত যে সুন্দরবন সংলগ্ন দাকু উপজেলা নিয়ে যে গঠিত এই বটিয়াঘাটা 1, এটা কিন্তু বিভিন্ন সরকার আমলে অবহেলিত জনপদ রয়ে গেছে। তো পরিবর্তিত এই সময় যারা কিনা এখানে নির্বাচন করছেন প্রত্যেকেই কিন্তু পরিবর্তনের এই হাওয়াকে কাজে লাগাতে চান এবং তারা ভোটারদের আস্থা অর্জন করতে চান। এই এলাকার যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে সমাধানে আশ্বাস দিচ্ছেন। তো এই ছিল খুলনা থেকে একটা অংশ, এবং আমরা পরবর্তী আরও 2জন প্রার্থীর সাথে কথা বলবো। এখন আমরা ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা। মাকসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী মাকসুদ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। সেখানে যুক্ত ছিলেন 2জন প্রার্থী, যথাক্রমে জামাত এবং ইসলামী আন্দোলন থেকে। বলা যায় খুলনাতে কিন্তু একচ্ছত্র আধিপত্য বিস্তার করে কোনো দলই নেই, কারণ বিএনপিকে হাড্ডাহাড্ডিভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে জামাত, ইসলামী আন্দোলন এবং এনসিপি। আমরা 2জন প্রার্থীর কথা শুনলাম, জানাচ্ছিলেন তারা নির্বাচনে জয়ী হলে খুলনাতে আসলে কোন কোন সম্ভাবনাময় খাত তারা কাজে লাগাতে চান, কোন কোন বিষয়ে খুলনাকে তারা আরও সামনের দিকে এগিয়ে নিতে চান। আমরা আরও 2জন প্রার্থীর সাথে কথা বলবো, তবে অনুষ্ঠানের এই পর্যায়ে দর্শক একটি বিরতি নিচ্ছি। আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। বিরতির আগের পর্বে আমরা যুক্ত হয়েছিলেন আমাদের প্রতিনিধি মাকসুদ রহমানের সাথে। ছিলেন 2জন প্রার্থী জামাত এবং ইসলামী আন্দোলন থেকে। তারা জানাচ্ছিলেন তাদের চিন্তা চেতনার কথা। খুলনাকে তারা যদি জয়ী হয় তাহলে কোথায় নিয়ে যেতে চায়। আমরা আবারও যুক্ত হব আমাদের প্রতিনিধি মাকসুদ রহমানের সাথে। তার সাথে আরও 2জন প্রার্থী আছে, কথা বলবো তাদের সাথে। মাকসুদ, ঠিক বিরতির আগেই আপনার সঙ্গে যুক্ত হয়ে 2জন প্রার্থীদের কথা শুনছিলাম। তারা শিক্ষা খাতে উন্নয়ন, স্বাস্থ্য খাতে উন্নয়ন, রাস্তাঘাটে উন্নয়ন থেকে শুরু করে যাবতীয় বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন। এবারে আপনার সাথে আরও 2জন প্রার্থী আছে, তাদের কথা শুনবো। তবে আমি চাই একটা বিষয় আপনি সুস্পষ্টভাবে এই উত্তরটি দিন। সেটি হচ্ছে, যেহেতু পর্যটন নগরী খুলনা, সেখানে সুন্দরবন রয়েছে এবং বাংলাদেশের 2য় বৃহত্তম বন্দর সেখানে রয়েছে, মংলা বন্দর। কর্মসংস্থানের ক্ষেত্রে আর পর্যটনের ক্ষেত্রে এবারে প্রার্থীদের আসলে কি কি চিন্তা ধারণা আছে, এই উত্তরটি যদি একটু এনে দেন। ধন্যবাদ নাফিসা। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রাজনৈতিক পট পরিবর্তনে এই অঞ্চলে কিন্তু পালা বদলে হাওয়া লেগেছে। এই যে ভোটের মাঠে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে, এখানে আপনি যে জিনিসটা উত্থাপন করেছেন যে এখানে পর্যটন নগরী, অর্থাৎ এটা কিন্তু দাকব কিন্তু সুন্দরবন লাগোয়া একটি উপজেলা। এখানে কিন্তু যারা প্রার্থী হচ্ছেন তারা কিন্তু এখানে পর্যটনের কথা ভাবছেন, এখানে কিন্তু কর্মসংস্থানের কথা ভাবছে। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি পার্থদেব মণ্ডলের সাথে। তিনি একই সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ছাত্র রাজনীতি থেকে উনি এই অবস্থায় এসেছেন। জানতে চাই যে আপনি নির্বাচিত হলে এই এলাকার উন্নয়নে কি করবেন, বিশেষ করে কর্মসংস্থান, পর্যটন কি করতে চান? ধন্যবাদ। আপনারা অবগত আছেন যে সৃষ্টিকর্তার আশীর্বাদে যদি আমাদের দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, সরকার গঠন করতে পারে, তাহলে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান কিন্তু ইতিমধ্যে রাষ্ট্র পরিচালনার একটা 31 দফার রূপরেখা অথবা সংস্কার প্রস্তাব দিয়ে রেখেছেন। কিন্তু অঞ্চলভেদে আসলে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিবেশগুলো কিছুটা ভিন্ন হয়। আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের দাকব বটিয়াঘাটা হচ্ছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল এবং নদী বিধৌত একটি এলাকা, যার কারণে এখানে প্রায়শই ঝড়, জলোচ্ছ্বাস, বিশেষ করে নদী ভাঙন। আপনারা জানেন ইতিমধ্যে কিছুদিন আগে আমাদের তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়াতে একটা বিশাল নদী ভাঙন হয়ে গেছে। তো আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যে এই বিষয়গুলোর একটা স্থায়ী সমাধান কিভাবে করা যায়, টেকসই বেড়িবাঁধ সহ। আর পাশাপাশি আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব যে জায়গাটা থেকে, যে আপনারা জানেন যে খুলনা থেকে আমরা যদি দাকব যাইতে যাই তাহলে কিন্তু আমাদের দাকবের একটা অংশে পানখালী ফেরিঘাট, একটা অংশে পোদ্দারগঞ্জ ফেরিঘাট, আর 2টা ইউনিয়ন আছে সুতারখালী এবং কামারখোলা, যেখানে আপনার নৌকা ছাড়া বা ট্রলার ছাড়া যোগাযোগের কোনো ব্যবস্থাই নেই। সেখানকার অবস্থা আরও ভয়ঙ্কর। তো আমার পরিকল্পনা থাকবে খুলনা থেকে ওয়ান ওয়ের মাধ্যমে একেবারে যদি আমরা দাকপের শেষ প্রান্ত পর্যন্ত একটি ওয়ান ওয়ের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারি,
তাহলে আমার বিশ্বাস যে ইতিমধ্যে আমাদের এই অঞ্চলে কিন্তু অনেক শিল্প প্রতিষ্ঠান আসতে চাচ্ছে। আমরা যদি সেই অনুকূল পরিবেশ এবং কেন্দ্রের সাথে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের এলাকার মানুষের একটা ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার সুযোগ রয়েছে। পাশাপাশি হ্যাঁ, এখানে লবণাক্ততা আছে। পাশাপাশি আমি যেটা বলতে চাই যে পর্যটক নগরীর কথা যেটা বললেন, আমাদের যেহেতু এখানে সুন্দরবন লাগোয়া অঞ্চল, এখানে কিন্তু বিচ্ছিন্নভাবে অনেক পর্যটক আছে। এটাকে যদি আমরা সুশৃঙ্খলভাবে একটা ব্যবস্থার মধ্যে আনতে পারি তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে পর্যটক এলাকা হিসেবে এখান থেকে বিপুল পরিমাণে যেমন আমরা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবো, একটা ব্যাপক আয়ের উৎস হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি আর দু একটি কথা না বললে নয়, আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের দাকব বটিয়াঘাটা হচ্ছে এখানে সংখ্যা লঘু সম্প্রদায়ের একটা আধিক্য রয়েছে। সুতরাং আমার দৃঢ় প্রতিজ্ঞা থাকবে যে এই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করা, মাদক পাশাপাশি যে কিশোর গ্যাং সহ যেসব সামাজিক সমস্যাগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণে রেখে দাকব বটিয়াঘাটাকে একটি উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যাশা থাকবে। উনি সুস্পষ্টভাবে কিছু উন্নয়নের কথা বলছিলেন। আমরা এখন কথা বলতে চাই এই অঞ্চলের একজন দক্ষ সাংগঠনিক নেতা, যিনি কিনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন। একই সাথে আমির ইজাজ খান 2001, 2008, 2018 সালে নির্বাচনে বাঘা বাঘা সব প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। এখানে রাজনীতির ক্ষেত্রে যার তেমন অভিজ্ঞতা আছে, নির্বাচনের ক্ষেত্রে অভিজ্ঞতা আছে। আমির ইজাজ খান, জানতে চাই যে আপনি নির্বাচিত হলে এই এলাকার উন্নয়নে কি কি করবেন? আসলে আমার এই অঞ্চল হচ্ছে নদী ভাঙন কবলিত অঞ্চল। সর্বপ্রথম হচ্ছে মানুষের যদি মৌলিক কথা বলতে হয়, সর্বপ্রথম হচ্ছে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, বিনোদন। আমরা কিন্তু এই অঞ্চলে আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্রীয় অবকাঠামো মেরামতের জন্য 31 দফা উনি দিয়েছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আমার দাকব বটিয়াঘাটায় আমি যে কথা আপনাদের বলেছি যে আগে আমাদের মৌলিক যে অবস্থাগুলো সেই অবস্থাগুলো ঠিক করতে হবে। আর সেটা যদি ঠিক করতে হয় আমার এই অঞ্চলে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। এই অঞ্চলে রাস্তাঘাটের উন্নয়ন যদি না ঘটাতে পারি তো এই অঞ্চলের মানুষ বর্ষাকাল আসলে যে অবস্থা রাস্তাঘাটের হয় বাড়ি থেকে বেরোনোর মতন অবস্থা হয় নাই। এই অঞ্চলে যোগাযোগ অবস্থা এত খারাপ যে বিভিন্ন জায়গায় আমাদের ফেরি প্রয়োজন। বিশেষ করে দাকব এবং বটিয়াঘাটার সংযোগস্থল যেখানে ফেরি রয়েছে সেইখানে আমরা যদি পানখালি টু বরণপাড়া যেটা ফেরিঘাট, ওইখানে যদি আমরা ব্রিজ নির্মাণ করতে পারি এই অঞ্চলে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। এই অঞ্চলে পর্যটকের এলাকা গড়া সম্ভব, যেহেতু সুন্দরবন লাগোয়া এলাকা। এই সুন্দরবনকে রক্ষা করার জন্য এবং সুন্দরবন দেখতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন আসে এখানে। তো আমরা যদি একটা পর্যটক কেন্দ্র করতে পারি তো সেখানে আমাদের বেকার যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। এই অঞ্চলে বিভিন্ন শিল্প কলকারখানা আসছে এবং আছেও কিছু। আমরা যদি রাস্তাঘাটের উন্নয়ন করতে পারি তো অনেক শিল্প কলকারখানা এখানে প্রতিষ্ঠিত হবে এবং এলাকার যুবকদেরকে সেখানে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। আমরা এই অঞ্চল সেবার দিক থেকে অনেক নিচে অবস্থান আমরা করছি। সেবা দেওয়া প্রয়োজন। আমরা মনে করি প্রত্যেকটা ইউনিয়নে আমরা কমিউনিটি ক্লিনিকের মধ্য দিয়ে আমরা এই কাজটা করতে পারি এবং উপজেলাকে 2 উপজেলা মিলে আমরা যেন একটা মডেল উপজেলা হিসেবে আমরা গ্রহণ করতে পারি। এবং আল্লাহর রহমতে আমি যদি এই অঞ্চল থেকে নির্বাচিত হই আমি আপনাদেরকে দেশবাসীর কাছে, আমার দাকব বটিয়াঘাটাবাসীর কাছে আমার একটাই ওয়াদা থাকবে যে আমার এই কাজগুলা এলাকার মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে সকল চাহিদাগুলো পূরণ করেই আমি ইনশাল্লাহ ছাড়বো, এই আশা আমি রাখি। কারণ এই অঞ্চলের মানুষ আমাকে চেনে, জানে।
আমাকে তিনবার আমি নির্বাচন করেছি বাঘা বাঘা নেতাদের সাথে। আমি ইনশাল্লাহ জয়যুক্ত হব। এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই অঞ্চলের মানুষের ভালোবাসা অর্জন করে আমি জয়যুক্ত হব। সবাইকে ধন্যবাদ। জি নাফিস, আপনি শুনছিলেন যে এখানে যারা কিনা নেতৃবৃন্দ আছে যে বিভিন্ন রাজনৈতিক দলে, তারা প্রত্যেকে কিন্তু ভোটারদেরকে কমিটমেন্ট করছেন যে তারা এই এলাকায় নির্বাচিত হলে তারা উন্নয়ন করবেন এবং যে মৌলিক চাহিদাগুলো আছে সেটা পূরণ করবেন। তো এই ছিল খুলনা নির্বাচনের পথে থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা। মাকসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী মাকসুদ আবারও আমাদের সঙ্গে যুক্ত হয়ে দুজন নতুন প্রার্থীর সাথে কথা বললেন এবং তারা জানাচ্ছিলেন খুলনা নিয়ে তাদের আসলে অপার সম্ভাবনার কথা। তারা কর্মক্ষেত্রে উন্নয়ন থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন এবং সবচেয়ে বেশি জোর দিয়েছেন হচ্ছে বন্যার সময় দেখা যায় নদী ভাঙন হয়, সেক্ষেত্রে তারা বাঁধ নির্মাণের ক্ষেত্রেও অনেক বেশি তৎপরতা দেখিয়েছেন। এখন দেখার বিষয় হচ্ছে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসলে ভোটাররা কাকে জয়যুক্ত করেন। এতক্ষণ আপনারা দেখছিলেন জেডএসআর-এর নির্বাচনের পথে। আমরা আগামী রবিবার অন্য একটি জেলাতে যাব, জানাবো সেখানকার নির্বাচনী পরিস্থিতির সবশেষ খবর। সে পর্যন্ত ভালো থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24।